চলুন আজ আমরা একটা অদ্ভুত আর কিছুটা অস্বস্তিকর একটা গল্পের গভীরে যাই। এমন একটা সাক্ষাৎ যা আপনার মনে অনেক প্রশ্ন জাগিয়ে তুলবে। আচ্ছা, ভাবুন তো একবার, আপনি কাউকে হাত দেখালেন আর সেই জ্যোতিষী আপনার হাত দেখে ভয়ে একদম ফ্যাকাশে হয়ে গেল। কেমন লাগবে? ঠিক এই রকমই একটা অদ্ভুত প্রশ্ন দিয়েই আজকের গল্পটা শুরু হচ্ছে, যা শুরু থেকেই একটা রহস্য তৈরি করে। গল্পটা শুরু হয় কনকনি শীতের এক সন্ধ্যায়। গল্পের যে মূল চরিত্র পলাশ, সে একটা চায়ের দোকানে একদম মন মরা হয়ে বসে আছে। দিনটা তার মোটেই ভালো যায়নি, আর সে মনে মনে নিজের ভাগ্যকেই দোষ দিচ্ছিল। আর ঠিক সেই সময়ে চারপাশের জমাট বাঁধা অন্ধকার থেকে একটা বেশ ভারী গলার স্বর ভেসে এলো। আমাকে একটু খেতে দেবেন? এই হঠাৎ ডাকে পলাশের চিন্তার ঘোরটা যেন কেটে গেল। এক অচেনা অতিথি এসে হাজির। লোকটা যখন একটু আলোর দিকে এগিয়ে আসলো, পলাশ তো অবাক। বেশ ভালো পোশাক পরা, ভদ্রস্থ চেহারা, কিন্তু তার গলার স্বরে কেমন একটা কাতর আরতি, যেন একজন ক্ষুধার্ত মানুষ। মানে, পোশাকের সাথে তার চাওয়ার কোনো মিলই নেই। এই অদ্ভুত ব্যাপারটা লোকটাকে ঘিরে একটা রহস্য তৈরি করে। এই অবস্থা দেখে পলাশের খুব মায়া হল। সে আর কিছু না ভেবে লোকটাকে 1 প্লেট ডিম টোস্ট কিনে দিল। খাওয়ার পরে লোকটা নিজের পরিচয় দিল। তার নাম ভবানীচরণ চক্রবর্তী, বাড়ি বীরভূমের রামপুরহাটে। জানালো যে তার পকেটমারি হয়েছে, সব টাকা পয়সা চুরি হয়ে গেছে। তো এই পর্যন্ত সব ঠিকই ছিল, কিন্তু এর পর থেকেই সাধারণ দেখা সাক্ষাৎটা একটা অদ্ভুত দিকে মন নিতে শুরু করল। পলাশের এই ছোট্ট দয়ার কাজটা যে কোথায় গিয়ে দাঁড়াবে সে নিজেও ভাবতে পারেনি। পলাশ তার পকেট হাতড়ে দেখল, আরে, সম্বল বলতে তো মাত্র একটা 50 টাকার নোট। এটা দিয়েই তাকে বাড়ি ফিরতে হবে। কিন্তু কি আশ্চর্য, সে এক মুহূর্তও ভাবল না। সোজা নোটটা ভবানীচরণের দিকে বাড়িয়ে দিল। টাকাটা হাতে নিয়ে ভবানীচরণ পলাশের চোখের দিকে তাকাল আর এমন একটা কথা বলল যা শুনে পলাশ একদম চমকে গেল। তিনি বললেন, তোমার মনের অস্থিরতা খুব তাড়াতাড়ি কেটে যাবে। পলাশ তো অবাক, এই লোকটা কি করে জানল তার মনের কথা? উত্তরে ভবানীচরণ শুধু একটু রহস্যময় হাসি দিয়ে বললেন, চোখই নাকি সব বলে দেয়। এরপরে ভবানীচরণ হঠাৎ করে পলাশের হাতটা দেখতে চাইলেন। পলাশ প্রথমে একটু ইতস্তত করছিল, কিন্তু শেষ পর্যন্ত রাজি হয়ে হাতটা বাড়িয়ে দিল। আর ঠিক এইখান থেকেই গল্পের আসল মোড়টা ঘুরতে শুরু করল। উত্তেজনাও বাড়তে লাগল। আর এখানে গল্পের মোড়টা পুরোপুরি ঘুরে যায়। হাতটা দেখার সময় এমন কিছু একটা হয় যা পুরো ঘটনাটাকে একটা ভয়ঙ্কর দিকে নিয়ে যায়। কি হয়েছিল তখন? ভবানীচরণ খুব মনোযোগ দিয়ে পলাশের হাতের রেখাগুলো দেখছিলেন, আর দেখতে দেখতে তার শান্ত মুখটা কেমন যেন বদলে যেতে শুরু করল। প্রথমে এলো উদ্বেগ, আর তারপর সেই উদ্বেগটা বদলে গেল তীব্র আতঙ্কে। তার মুখটা ভয়ে একদম ফ্যাকাশে হয়ে গেল, কপালে গভীর ভাঁজ পড়ল, ঠোঁট দুটো কাঁপতে শুরু করল। ভেবে দেখুন, একজন জ্যোতিষী, একজন ব্রাহ্মণ, সে কিনা হাত দেখে এভাবে ভয় পাচ্ছে। এটা তো স্বাভাবিক ব্যাপার নয়। ভবানীচরণ প্রায় বিড়বিড় করে বলে উঠলেন, এটা কিভাবে সম্ভব? ভাগ্যরেখা এমন হয় নাকি? তার গলার স্বরে ছিল তীব্র অবিশ্বাস আর আতঙ্ক। তার সমস্ত জ্ঞান, তার অভিজ্ঞতা যেন পলাশের হাতের তালুর সামনে এসে হার মেনে যাচ্ছিল। এই চরম আতঙ্কের মুহূর্তটা শেষ হল একটা ছোট্ট কিন্তু খুবই অশুভ ভবিষ্যৎবাণীর মাধ্যমে, যা পলাশের মনে একটা গভীর দাগ কেটে দিয়ে গেল। পলাশ যখন কিছু একটা জিজ্ঞেস করতে যাবে, ঠিক তখনই রামপুরহাটের শেষ বাসটা এসে হাজির হল। এই বাসটা আসাটা যেন ভবানীচরণের জন্য একটা পালানোর রাস্তা তৈরি করে দিল। বাস ধরার জন্য তাড়াহুড়ো করতে করতে চক্রবর্তীর মুখ থেকে শুধু একটাই কথা বেরোল, সামনে বড় বিপদ আছে। এই ছোট্ট কথাটা ওই কনকনে শীতের রাতে একটা ছুরির মতো পলাশের বুকে গিয়ে বিঁধল। ব্যাস, আর কোনো কথা নয়। পকেট থেকে একটা কাগজের টুকরো বের করে, যাতে তার নম্বরটা লেখা ছিল, সেটা পলাশের হাতে গুজে দিয়েই প্রায় চলন্ত বাসেই উঠে পড়লেন তিনি। পলাশ কোনো প্রশ্ন করার সুযোগই পেল না। বাসটা তো চলেই গেল, কিন্তু পলাশের জন্য রেখে গেল একরাশ বিভ্রান্তি আর এমন একটা প্রশ্ন যার কোনো উত্তর নেই। আর সেই প্রশ্নটাই তাকে তাড়া করে বেড়াতে লাগল। ভাবুন একবার,
সন্ধ্যা ৭টায় যেটা ছিল একটা আর ৫টা সাধারণ মন খারাপের সন্ধ্যা, সেটাই কিনা রাত ৮টা বাজতে বাজতে এক ভয়ঙ্কর রহস্যে পাল্টে গেল। মাত্র ১ ঘণ্টা, এর মধ্যেই পলাশের চেনা পৃথিবীটা যেন পুরো ওলটপালট হয়ে গেল। বাসটা রাতের অন্ধকারে মিলিয়ে গেল, আর পলাশ একা দাঁড়িয়ে রইল সেই কনকনে ঠান্ডার মধ্যে। তার মাথায় তখন একটাই জিনিস ঘুরছে, ভবানীচরণের সেই ভয় পাওয়া মুখটা। কে জানত সামান্য একটু দয়া দেখাতে গিয়ে সে এমন এক গভীর রহস্যের মধ্যে জড়িয়ে পড়বে। আর এখানেই গল্পটা আমাদের একরাশ প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দিয়ে যায়। আচ্ছা, ভবানীচরণ চক্রবর্তী ঠিক কী দেখেছিলেন পলাশের হাতে, যা তাকে এতটা ভয় পাইয়ে দিল? আর পলাশের জীবনে কি সত্যি কোনো বড় বিপদ আসছিল?